আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন এই যে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, যেখানে ভারত বাংলাদেশ পরস্পর নিরাপত্তা কৌশলের মিত্র হওয়ার কথা, মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা কৌশল, ভারত কি সেই অবস্থান থেকে সরে আসছে? ভারত বাংলাদেশকে কিছুতেই মিত্র দেশ বলে মনে করতে পারছে না। বাংলাদেশকে ভারত তার একটা তৃতীয় ফ্রন্ট বলে মনে করছে কিনা, মানে পাকিস্তান এবং চীনের পর বাংলাদেশ ক্রমেই ভারতের জন্য তৃতীয় শত্রু দেশে পরিণত হচ্ছে কিনা, একটা প্রতিপক্ষ রাষ্ট্রে পরিণত হচ্ছে কিনা, থার্ড ফ্রন্ট হিসেবে বাংলাদেশ ভারত সীমান্তকে চিহ্নিত করবে কিনা ভারতের সেনাবাহিনী। ভারতের সেনাপ্রধানকে এই প্রশ্ন করা হয়েছিল জানুয়ারি মাসে। ভারতের সাংবাদিকরা এই প্রশ্ন করলে তখন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছিলেন যে এমন কোনো বিষয় নাই, ভারত বাংলাদেশ সম্পর্কটা কিছুটা খারাপ যাচ্ছে বটে, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে সম্পর্কটা সব সময় সচল আছে। তিনি মনে করিয়েছিলেন যে 5ই আগস্টের দিনেও ভারতের সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর যোগাযোগ হয়েছে, ব্যক্তিগতভাবে কোনো পক্ষ থেকে কোনো বৈরী অবস্থা দেখা যায়নি। কিন্তু যখন সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন যে তাহলে কেন বাংলাদেশ আর ভারতের মধ্যকার সামরিক মহড়াগুলো স্থগিত আছে, তখন কিন্তু উপেন্দ্র দ্বিবেদী বলেছিলেন যে যেই রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর দুদেশের সম্পর্কের অবস্থাটা যেমন দাঁড়িয়েছে, তাতে আপাতত এই সামরিক মহড়া বন্ধ আছে দুদেশের মধ্যে। সম্পর্ক আবার উন্নতি হলে সামরিক মহড়া আবারও চালু করা হবে। এই যে মানে আলাপটা হয়েছিল সেনাপ্রধানের সঙ্গে ভারতের সাংবাদিকদের, তখন ভারতের সকল শীর্ষস্থানীয় দৈনিক এই খবরটি করেছিল, কারণ পুরো ইউনূস আমল জুড়েই ভারত বাংলাদেশ সম্পর্কটা এতটা খারাপ হয়ে ওঠে যে ভারতের তরফে একেবারে শীর্ষ পর্যায়ে থেকে প্রতিরক্ষা কৌশল নির্ধারণের ক্ষেত্রে ভারতের ইস্টার্ন ফ্রন্ট, পূর্বাঞ্চলীয় ফ্রন্টকে সবচেয়ে গুরুত্বের সঙ্গে শক্তি বৃদ্ধি করার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হয় পূর্বাঞ্চলীয় ফ্রন্টে সবচেয়ে বেশি শক্তি বৃদ্ধি করতে হবে। ভারত বাংলাদেশ সীমান্তে গত 1 বছরে ভারত তিনটি ঘাঁটি নির্মাণ করেছে এবং সেগুলো এত দ্রুততার সঙ্গে নির্মিত হয়েছে যে রীতিমতো ভারতের পূর্বাঞ্চলীয় ফ্রন্টের যিনি প্রধান জেনারেল তিওয়ারি, তিনি সেটা উদ্বোধন করতে গিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন যে এত দ্রুততার সঙ্গে এমন সক্ষমতায় ঘাঁটি নির্মাণের জন্য তিনি তার সহকর্মীদের ধন্যবাদ দেন। এই সবগুলো সূত্র কিন্তু ভারতের সংবাদ মাধ্যমও অত্যন্ত গুরুত্বের সঙ্গে মেলাচ্ছিলেন, এ কারণে যে এতে স্পষ্ট হচ্ছিল ভারত বাংলাদেশ সীমান্তটাকে যেমন অনুপ্রবেশ ঠেকানোর একটা সীমান্ত বলে এতদিন ভারত বিবেচনা করে এসেছে, যেটার মধ্যে দুদেশের মধ্যে যুদ্ধের কোনো সম্ভাবনা নয়, এরকম একটা সীমান্ত বলে বিবেচনা করে এসেছে। ভারত যে সেই অবস্থান থেকে সরে আসছে, ভারত যে মনে করছে এই পূর্বাঞ্চলীয় সীমান্তটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, কাজেই সেখানে সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে, যে কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সেনাবাহিনীর সঙ্গে তার একটা বাৎসরিক সভা গত বছর পশ্চিমবঙ্গের ফোর্ট উইলিয়াম ঘাঁটিতে এসে করেন এবং সেখানে তিনিও এই পূর্বাঞ্চলীয় ফ্রন্টে ভারতের শক্তি বৃদ্ধি প্রসঙ্গে আলাপ করেন। কাজে এটা বুঝতে বাকি থাকছিল না যে ভারত এই সীমান্তটাকে আর শান্তিপূর্ণ সীমান্ত বলে মনে করে না। তবে ভারতের সেনাপ্রধান জানুয়ারি মাসেও বলেছিলেন যে তারা অপেক্ষা করছেন, একটা নির্বাচিত সরকার আসছে বাংলাদেশে খুব শিগগিরই, অন্তর্বর্তীকালীন সরকার মাত্র কয়েক মাসের জন্য থাকে। এসব অনির্বাচিত সরকারের সময় পরিস্থিতি কোন দিকে যায় সেগুলো যেহেতু একটা ক্ষণস্থায়ী ব্যাপার, স্বল্পস্থায়ী ব্যাপার, কাজেই এর মাধ্যমে দীর্ঘমেয়াদী সম্পর্ক বা প্রতিরক্ষা কৌশল কোনো দেশই নির্ধারণ করে না। কাজেই ভারত অপেক্ষা করছে একটা দীর্ঘমেয়াদী কৌশল নির্ধারণে এবং আবারও সম্পর্ক পুনরুজ্জীবনে যখন নির্বাচিত সরকার আসবে। মানে ভারতের সেনাপ্রধান যেটা বলেছেন যে আবারও পরিস্থিতির উন্নতি হবে, সামরিক মহড়াও শুরু হবে। অথচ এখন
তারেক রহমান সরকার গঠিত হওয়ার 2 মাসের বেশি সময় পার হওয়ার পর ভারতের তরফে এখন একটা প্রথমবারের মতো ভারত মহাসাগরীয় অঞ্চলের অনেকগুলো দেশকে নিয়ে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় তারা যাদেরকে তাদের সামরিক প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে সেসব দেশকে নিয়ে ভারত একটা বহুপাক্ষিক মহড়া আয়োজন করছে 11টি দেশকে নিয়ে। অথচ 11টি দেশকে নিয়ে আয়োজিত সেই ভারতের সামরিক মহড়ার আয়োজনের তালিকায় বাংলাদেশ নাই। এটা এখন পর্যবেক্ষকরা প্রশ্ন তুলছেন। বাংলাদেশের মানবজমিন পত্রিকা এই সংবাদটি করেছে যে এটা কি কোনো বিশেষ ইঙ্গিত দিচ্ছে? প্রথমবারের মতো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার এই 11টি দেশ নিয়ে যে বহুপাক্ষিক সামরিক মহড়া করতে যাচ্ছে ভারত, 13 দিনের এই মহড়া তত্ত্বাবধান করবে ভারতের সেনাবাহিনী। প্রগতি নামের এই মহড়াটি 18 মে থেকে শুরু হয়ে শেষ হবে 31 মে। এশিয়ার 11টি দেশ এই মহড়ায় আমন্ত্রণ পেলেও তালিকায় বাংলাদেশের নাম নেই। কাজেই প্রতিবেশী ঢাকাকে বাদ দিয়ে অন্যান্য দেশ নিয়ে নয়াদিল্লির আঞ্চলিক সামরিক তৎপরতা একটা নিরাপত্তা উদ্বেগের সৃষ্টি করে কিনা বাংলাদেশের জন্য, সেটা এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। টাইমস অফ ইন্ডিয়া বলছে যে আঞ্চলিক প্রতিরক্ষা কূটনীতিতে একটা নতুন মাত্রা যোগ করতে ভারত এই প্রথম একটা বহুপাক্ষিক সামরিক মহড়া আয়োজন করতে যাচ্ছে। কারণ মনে রাখতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে বৈশ্বিক নিরাপত্তা কৌশল তার অংশ হিসেবে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, ইন্দো প্যাসিফিক এই অঞ্চলে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ঘনিষ্ঠতম নিরাপত্তা মিত্র বলে মনে করে এবং নিরাপত্তা খাতে ভারতকে তারা মনে করে যে এই পুরো অঞ্চলে পুরো নিরাপত্তা কৌশল নির্ধারণ করবে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাকেই সবচেয়ে নির্ভরযোগ্য ঘনিষ্ঠতম মিত্র হিসেবে চিহ্নিত করেছে। কাজে এই অঞ্চলে মানে বিশেষ করে এই সময়টায় যখন বিশ্বে নানা রকম পালাবদল ঘটছে, নানা রকম মেরুকরণের ঘটনা ঘটছে, ভারত একদিকে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, ভারত, রাশিয়া, ইরান, চীন তারা একটা অক্ষ তৈরি করছে কিনা, নিজেদের ভেতরে একটা অ্যাক্সিস তৈরি করছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে, সেটা নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কটা কেমন থাকে সেটা অনেক ক্ষেত্রেই এই পুরো অঞ্চলকে কতটা স্থিতিশীলতা দেওয়া যাবে, নিরাপত্তা দেওয়া যাবে সেসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেসব আলোচনা আছে বিশ্বের নিরাপত্তা আলোচনার মধ্যে। তখন ভারত 11টি দেশকে তার নিরাপত্তা কৌশলের অংশীদার হিসেবে চিহ্নিত করে এই মহড়াটা করছে, কিন্তু বাংলাদেশ, যাকে কদিন আগে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর তিনি যখন সফর করে গেলেন তখনও বলে গেছেন যে এই অঞ্চলের নিরাপত্তা নির্ধারণে ভারতের ক্ষমতা অর্জনকে তারা গুরুত্বপূর্ণ বলে মনে করেন। সেই সময় ভারত যে বাংলাদেশকে এক রকমের তাদের নিরাপত্তা কৌশলের অংশীদার নয় বলে চিহ্নিত করলো এই মহড়া থেকে বাদ দেওয়ার মাধ্যমে, সেটা নিশ্চিতভাবেই বাংলাদেশ ভারতের সম্পর্কটা যে তারেক রহমান সরকার আসার পরেও কিছুতেই বিশ্বাস আস্থার সম্পর্ক হয়ে ওঠে নাই, বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে সম্পর্কটা যে এখনো এমনই বৈরী যে সীমান্তে শক্তি বৃদ্ধি ভারতের সামরিক কৌশল বটে, সেটা এর মাধ্যমে এক রকমের পরিষ্কারভাবে নিশ্চিত হওয়া গিয়েছে। টাইমস অফ ইন্ডিয়া বলছে যে ভারতের সেনাবাহিনীর অতিরিক্ত জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে যে মেঘালয়ের উমরহিতে অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে মহড়াটি হবে। এই অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, যৌথ অপারেশন সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক আস্থা নির্মাণই এই মহড়ার লক্ষ্য। এতে অংশ নেবে লাওস, মিয়ানমার, সিসিলি, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ভুটান। মানে এই যে একটা জোটের মতো হলো যারা মিলে কিনা নিরাপত্তা প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করবে। এবং মনে রাখতে হবে ভারতীয় সেনাবাহিনী এই প্রথম এরকম একটা বহুপাক্ষিক মহড়ার আয়োজন করছে।
সেটাও খুব গুরুত্বপূর্ণ। বর্তমান পৃথিবীর দিকে তাকালে যে কে কার মিত্র, কে কাকে প্রতিরক্ষা সহযোগিতা দেয়, কে কার নিরাপত্তা নিশ্চিত করে, সেটা অন্য অনেক সময়ের চেয়ে এই ট্রাম্প শাসনামলে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যখন বিশ্বে মানে একের পর এক যুদ্ধে কে কার মিত্র, কে কাকে রক্ষা করছে, এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শুরু করেছে। এক্সপোস্টে ভারতীয় সেনাবাহিনী বলেছে যে মহড়াটার মূল ফোকাস থাকবে সন্ত্রাস বিরোধী ও বিদ্রোহ দমন অভিযান। একই সঙ্গে এটি ভারতের প্রতিরক্ষা কূটনীতির অংশ হিসেবে আঞ্চলিক সেনাবাহিনীগুলোর সঙ্গে সক্ষমতা উন্নয়ন ও সমন্বিত অপারেশনাল কাঠামো গড়ে তোলার প্রচেষ্টাকে এগিয়ে নেবে। এটা প্রসঙ্গে সামরিক বিশেষজ্ঞরা ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন যে এই যে মহড়া প্রগতি, এটা শুধু একটা সামরিক মহড়া মাত্র নয়, এটা ভারতের বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা কৌশলের অংশ। তাহলে এই যে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, যেখানে ভারত বাংলাদেশ পরস্পর নিরাপত্তা কৌশলের মিত্র হওয়ার কথা, মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা কৌশল, ভারত কি সেই অবস্থান থেকে সরে আসছে? ভারত বাংলাদেশকে কিছুতেই মিত্র দেশ বলে মনে করতে পারছে না। এবং এই প্রসঙ্গে সামরিক বিশেষজ্ঞরা বলেছেন যে বিশেষ করে ভারত মহাসাগরীয় অঞ্চল এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদারে দিল্লি যে বহুপাক্ষিক কাঠামোর দিকে এগোচ্ছে, এই উদ্যোগ তারই প্রতিফলন। কাজেই বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবার পরেও তেমন কোনো বদল ঘটে নাই, মানে যেই কথাটা বারবার মনে করাই প্রধানমন্ত্রী মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের, তারা যেভাবে যতটা উষ্ণতার সঙ্গে হাত বাড়িয়ে দিয়েছিলেন তারেক রহমানের দিকে, যে তারেক রহমান দেশে ফিরবেন, তারেক রহমান নির্বাচন করবেন, প্রধানমন্ত্রী নিযুক্ত হবেন এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি বাংলাদেশে একটা এমন পরিবেশ সৃষ্টি করবেন, রাজনৈতিকভাবে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ, অন্যদিকে ভারতের দিকে যে ধরনের বৈরী একটা রাজনৈতিক আবহ তৈরি করা হয়েছিল সেটা থেকে এক রকমের সুস্পষ্ট ঘোষণা দিয়ে সরে আসবেন। এবং তার পাশাপাশি তাদের যে একটা প্রত্যাশা ছিল যে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে, পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থার সঙ্গে বাংলাদেশের যে মৈত্রী ইউনূস আমলে গড়ে উঠেছিল, সেটা থেকে একেবারে এক ধরনের সুস্পষ্ট অবস্থান নিয়ে তারেক রহমান সরকার সরে আসবে। তারেক রহমান সরকার চীন সরকারের সঙ্গে যে ঘনিষ্ঠতা ইউনূস সরকারের আমলে ইউনূস সরকার দেখিয়েছিল নিরাপত্তা বিষয়ে, সামরিক শক্তি বৃদ্ধির বিষয়ে, সামরিক সরঞ্জামাদি কেনার বিষয়ে, যেভাবে পাকিস্তান চীনের উপর নির্ভরশীল হয়ে পড়ছিল, সেটা থেকে সরে আসবে। সেই সব অবস্থান গ্রহণের মাধ্যমে তারেক রহমান একটা সুনির্দিষ্ট গ্রিন সিগন্যাল দিবেন ভারতের প্রতি, মানে তিনিও উষ্ণতার হাত বাড়িয়ে দেবেন ভারতের দিকে। ভারতের এই একটি প্রত্যাশাও পূরণ হয়নি। ভারত দেখছে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশ বাহিনীর নিয়মিত যোগাযোগ অব্যাহত আছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বিভিন্ন কর্মকর্তারা বাংলাদেশ সফর করছেন, ভারতীয় সংবাদ মাধ্যমে সে খবর বেরোচ্ছে। চীনের সঙ্গেও সামরিক কেনাকাটা কমিয়ে আনার বিষয়ে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের চাপেও বাংলাদেশকে কোনো সুস্পষ্ট অবস্থান নিতে দেখা যাচ্ছে না। এই অবস্থায় ভারতের সেনাবাহিনী বাংলাদেশকে মিত্র দেশ ভাবতে পারছে না, কিন্তু সীমান্ত যে দেশটির সঙ্গে এত 4000 কিলোমিটারের বেশি শুধু স্থল সীমান্ত, সে দেশে সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি বাংলাদেশের নিরাপত্তা ভবিষ্যতের জন্য কতটা মঙ্গলজনক হচ্ছে, সেটাও একটা প্রশ্ন বটে। প্রশ্ন এটাও যে যখন ভারতীয় সেনাবাহিনীর কাছে এই হুমকি আছে পাকিস্তানের সেনাবাহিনী থেকে, যে ভারতে পরবর্তী হামলাটা তারা পূর্ব দিক থেকে করবে, অর্থাৎ তাদের ভাষায় পূর্ব পাকিস্তান থেকে করবে, বাংলাদেশ থেকে করবে, তখন ভারতের সেনাবাহিনীর পক্ষেই বা বাংলাদেশকে কতটা মিত্র দেশ ভাবা সম্ভব? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 3 দিন আগে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের গলায় ভবিষ্যতের জন্য দাসত্বের শেকল পরিয়ে দিয়েছিলেন। সেই শেকলটি ছিল আমেরিকার সাথে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্যারিফ বা এআরটি চুক্তি স্বাক্ষর। সেই শেকলে প্রথম তালা ঝুলতে যাচ্ছে আগামীকাল 30 এপ্রিল। বিশ্লেষকরা মনে করছেন এই চুক্তির সবচেয়ে দৃশ্যমান এবং বিতর্কিত ফলাফল হিসেবে বাংলাদেশ বিমান কাল বোয়িং থেকে 14টি নতুন উড়োজাহাজ কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, যা হবে এই অসম চুক্তির অধীনে বাংলাদেশের প্রথম বড় ধরনের শোডাউন বা সার্বভৌমত্ব হারানোর দলিল। প্রশ্ন হলো, সবার আগে বাংলাদেশ এই স্লোগানে বিশ্বাসী তারেক রহমান
কেন দেশব্যাপী এই চুক্তিটি নিয়ে ব্যাপক সমালোচনা হওয়া সত্ত্বেও এটি অনুসরণ করতে যাচ্ছেন, যেখানে সরকার চলছে ঋণ করে, যেখানে সরকারের নেই নতুন বাস কেনার টাকা, সেখানে 14টি বোয়িং বিমান কিনছে, যেখানে আগের বিমানের টাকাই শোধ করতে পারেনি এখনো। আবার ইউরোপীয় ইউনিয়ন থেকে এয়ারবাস না কিনলে সম্পর্কের অবনতির যে হুমকি এরই মধ্যে বাংলাদেশের ঘাড়ের উপর ঝুলছে, সেটি কিভাবে সামাল দেবেন তারেক রহমান? প্রশ্ন উঠেছে, তারেক রহমান কেন মালয়েশিয়ার পথে হাঁটতে পারছেন না? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ইউনূসের বিদায়ের পর এই চুক্তিটি নিয়ে এরই মধ্যে বাংলাদেশের গণমাধ্যম ও বিশ্লেষকরা ব্যাপক সমালোচনা করেছেন। তাদের কথার সারমর্ম হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত এই পারস্পরিক শুল্ক চুক্তিটি নিছক একটি বাণিজ্যিক দলিলে সীমাবদ্ধ নয়। এটি বাংলাদেশের রেগুলেটরি স্বায়ত্তশাসন, আমদানি ব্যবস্থাপনা এবং কৌশলগত নমনীয়তার উপর ওয়াশিংটনের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি মাধ্যম। সমালোচকদের মতে এই চুক্তিটি এমন এক সময় করা হয়েছে যখন বাংলাদেশের উপর মার্কিন প্রশাসন শুল্কের খড়গ ঝুলিয়ে রেখেছিল। চুক্তির সবচেয়ে বড় সমালোচনা হলো এর শুল্ক কাঠামো। ওয়াশিংটন প্রচার করছে যে তারা বাংলাদেশের পণ্যের উপর 19% রেসিপ্রোকাল ট্যারিফ নির্ধারণ করেছে, যা আগে 20% ছিল। কিন্তু সাধারণ কাণ্ডজ্ঞান এবং অর্থনৈতিক বিশ্লেষণ বলছে ভিন্ন কথা। মার্কিন বাজারে বাংলাদেশের পণ্যের উপর ইতিমধ্যে গড়ে 15.5% মোস্ট ফেভারড নেশন শুল্ক বিদ্যমান। এর উপর 19% অতিরিক্ত রেসিপ্রোকাল ট্যারিফ যোগ করলে মোট শুল্কের বোঝা দাঁড়ায় 34.5%। বিপরীতে বাংলাদেশ 6,710টি মার্কিন পণ্যের উপর বিশাল শুল্ক ছাড় দিতে সম্মত হয়েছে, যার মধ্যে 4,500টি পণ্যে চুক্তি কার্যকর হওয়ার প্রথম দিন থেকে শূন্য শুল্ক সুবিধা পাবে। এই অসমতা বাংলাদেশের স্থানীয় শিল্প ও কৃষিখাতকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। তাতে অবশ্য মোহাম্মদ ইউনূস আর দুই সেনাপতি খলিলুর রহমান এবং বশির আহমেদের পুরোপুরি সায় ছিল। চুক্তির 1 অনুচ্ছেদটি একটি স্বাধীন রাষ্ট্রের জন্য সবচেয়ে অবমাননাকর হিসেবে বিবেচিত হচ্ছে। এতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি তার অর্থনৈতিক বা জাতীয় নিরাপত্তা রক্ষায় কোনো সীমান্ত ব্যবস্থা বা বাণিজ্যিক পদক্ষেপ গ্রহণ করে, বাংলাদেশকে তা অনুসরণ করতে হবে। এর অর্থ হলো, ওয়াশিংটন যদি চীন বা রাশিয়ার উপর কোনো নিষেধাজ্ঞা দেয়, তবে বাংলাদেশকেও তার নিজস্ব স্বার্থ বিসর্জন দিয়ে সেই নিষেধাজ্ঞায় অংশীদার হতে হবে। এটি একটি স্বাধীন পররাষ্ট্রনীতির সরাসরি লঙ্ঘন। সেই পরাধীনতা মেনে নেওয়ার বড় উদ্যোগটি ছিল অন্তর্বর্তী সরকারের আমলে, যার জন্য বিমান কেনা, সেই বাংলাদেশ বিমানকে না জানিয়ে 2025 সালে মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রকে ওয়াদা দিয়েছিল তাদের কাছ থেকে 25টি বোয়িং বিমান কিনবে। ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে ডিল সুইটনার হিসেবে গত বছরের জুলাইতে 25টি উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছিল ইউনূসের সরকার। হুট করে এমন অর্ডার দেয়া নিয়ে তখন বাংলাদেশের এভিয়েশন কর্তৃপক্ষ আপত্তিও জানিয়েছিল। এমনকি বোয়িং কেনার আগে তখন কারিগরি কমিটির সাথে কোনো আলোচনাই করেনি ইউনূসের সরকার। অবশ্য শেষমেশ চুক্তি অনুযায়ী বাংলাদেশকে কিনতে হবে 14টি বোয়িং। বাণিজ্য চুক্তিটি হয়েছিল 9 ফেব্রুয়ারি। তার ঠিক একদিন আগে মানে 8 ফেব্রুয়ারি সাংবাদিকরা তখন বাণিজ্য উপদেষ্টা বশির আহমেদকে জিজ্ঞাসা করেছিলেন, এত তাড়াহুড়ো কেন বোয়িং বিমান কেনার জন্য? কোনো সদুত্তর না দিয়ে বশির আহমেদ সেদিন বলেছিলেন, বাণিজ্য ঘাটতি কমাতে 2035 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে 14টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। কিন্তু চুক্তি হওয়ার পর দেখা গেল শুল্ক কমার ক্ষেত্রে রয়ে গেছে বড় একটা শুভঙ্করের ফাঁকি, যেটি এর মধ্যে আমরা উল্লেখ করেছি। মোহাম্মদ ইউনূস নির্বাচনের 3 দিন আগে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে বাংলাদেশের জন্য এক দীর্ঘ শিকল নিয়ে এসেছিলেন। ইউনূসের বিদায়ের পর দেশব্যাপী ব্যাপক সমালোচনা শুরু হয় এই চুক্তিটি নিয়ে। গণমাধ্যম থেকে শুরু করে বিশ্লেষকরা এই চুক্তিটির চুলচেরা বিশ্লেষণ করেছে। তাতে দেখা যাচ্ছে এই চুক্তিতে এমন একটি শব্দ নেই যেটি বাংলাদেশের পক্ষে যেতে পারে। সোজা কথা হলো, আমেরিকা একটি চুক্তি ধরিয়ে দিয়েছিল আর ইউনূস ক্ষমতায় থাকার জন্য সেই চুক্তিটি অক্ষরে অক্ষরে মেনে নিয়েছিল। দেশের মানুষের আশা ছিল চুক্তির 6-5 অনুচ্ছেদে যেহেতু চুক্তি বাতিলের বিধান আছে, সেটি কাজে লাগিয়ে বিএনপি সরকার হয়তো কিছু একটা করবে।
দর্শক, চুক্তি অনুযায়ী যে কোনো পক্ষ অন্য পক্ষকে লিখিতভাবে সমাপ্তির নোটিশ দিয়ে এই চুক্তি বাতিল করতে পারে। এক পক্ষ অন্য পক্ষকে লিখিত নোটিশ দেওয়ার 60 দিনের পর চুক্তিটি বাতিল হয়ে যাবে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতের রায় হওয়ার পর মালয়েশিয়া আমেরিকাকে সাফ জানিয়ে দিয়েছে তারা এই চুক্তি আর কন্টিনিউ করবে না। অনেকেই ভেবেছিলেন বাংলাদেশ হয়তো মালয়েশিয়ার পথ অনুসরণ করবে, কিন্তু এরই মধ্যে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী, যিনি ইউনূস সরকারের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি জানিয়ে দিয়েছিলেন এই যে দেশব্যাপী যে চুক্তিটাকে গোলামি চুক্তি বলা হচ্ছে, সেটি স্বাক্ষরের আগে দুই বড় দল বিএনপি ও জামাতের সাথে নির্বাচনের আগেই মার্কিন প্রতিনিধিরা বৈঠক করেছিলেন। তার মানে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেই এই চুক্তি দিয়ে বাংলাদেশ যে মার্কিন শিকলে পড়তে যাচ্ছে সেটি জানতেন। সে কারণেই কি সরকার গঠনের 71 দিন পার হলেও এখনো সংসদে এত বড় একটা ইস্যু নিয়ে আলোচনাই হয়নি। এমনকি 29 ফেব্রুয়ারি স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানা এ নিয়ে কথা বলতে গেলে তাকে থামিয়ে দেন স্পিকার। দর্শক, দেশব্যাপী এই চুক্তি নিয়ে বড় রকমের সমালোচনার মধ্যে দিয়ে চুক্তির 6ষ্ঠ ভাগের প্রথম অনুচ্ছেদটি অক্ষরে অক্ষরে পূরণ করতে যাচ্ছে বিএনপি সরকার। এই অনুচ্ছেদে বলা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 14টি বোয়িং বিমান ক্রয়ের ইচ্ছা পোষণ করেছে, পাশাপাশি অতিরিক্ত বিমান ক্রয়ের একটি অপশন রয়েছে। ইউনূসের পরিয়ে দেওয়া শিকলের জন্য তালা কিনতে বিএনপি সরকার একটু দেরি করেনি। চলতি বছরের 4 এপ্রিল বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিলার সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নীতিগতভাবে 14টি বোয়িং উড়োজাহাজ কেনার অনুমোদন দিয়েছে, যার কেবল আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর বাকি রয়েছে। বিমানের একাধিক সূত্র বলছে, চূড়ান্ত ক্রয় চুক্তি স্বাক্ষরের আগে বর্তমান সরকার বোয়িং এর প্রস্তাবটি পুনরায় পর্যালোচনা করে দেখার সুযোগ ছিল, কিন্তু সে পথে যায়নি বিএনপি। এবং সবশেষ খবর হলো, জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্র ভিত্তিক উড়োজাহাজ নির্মাতা বোয়িং এর সঙ্গে উড়োজাহাজ ক্রয়ে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। 30 এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, কূটনৈতিক এবং এভিয়েশন খাতে শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িং এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিনিধি চুক্তিতে সই করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, চুক্তির আওতায় বিমান 14টি নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে 8টি বোয়িং 787-10 ড্রিম লাইনার, 2টি বোয়িং 787-9 ড্রিম লাইনার এবং 4টি বোয়িং 737-8 ম্যাক্স। এই চুক্তির সম্ভাব্য মূল্য প্রায় 370 কোটি মার্কিন ডলার। মিশ্র সরকার বলছেন, বাংলাদেশ বিমান 14টি নতুন বোয়িং উড়োজাহাজ কেনার যে সিদ্ধান্ত নিয়েছে তা কোনো প্রযুক্তিগত বা অর্থনৈতিক প্রয়োজনে নয়, বরং মার্কিন বাণিজ্য ঘাটতি কমানোর চাপের মুখে একটি রাজনৈতিক আত্মসমর্পণ। এটি মূলত ওয়াশিংটনের প্রতি ইউনূসের আনুগত্যের যে প্রতীকী উপঢৌকন ছিল সেটি পৌঁছে দিচ্ছেন তারেক রহমান। ইউনূসের পরনে গলার ফাঁস নিতে গিয়ে প্রথমেই দেখা যাক বাংলাদেশ বিমানের জন্য আদৌ এতগুলো বিমান দরকার আছে কিনা। বাংলাদেশ বিমানের বর্তমান বহরে বোয়িং এর তৈরি 16টি উড়োজাহাজ আছে। এর মধ্যে 10টি কেনার চুক্তি হয় 2008 সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়। পরবর্তী সময়ে ধাপে ধাপে 2টি 737, 4টি 777 এবং 4টি 787 ড্রিম লাইনার মডেলের উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হয়। এছাড়া বিমান আরও 6টি উড়োজাহাজ কিনেছে। এগুলোর মধ্যে আছে 4টি 737 এবং 2টি 787 ড্রিম লাইনার উড়োজাহাজ। বাংলাদেশ বিমান হলো সরকারের বড় একটি লোকসানি খাত। অন্তর্বর্তী সরকার আমলে এই লোকসানের মাত্রা আরো বেড়েছিল। আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালিয়ে শত শত কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে। আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালানো 23টি গন্তব্যের মধ্যে 11টি রুটে লাভ আর 12টি রুটে লোকসান দিচ্ছে সংস্থাটি। গত বছর জাপানের নারিতা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টারের একটি করে ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ বিমানের বেশিরভাগ ফ্লাইট এখন স্বল্প দূরত্বের ফ্লাইটের জন্য বোয়িং বিমান হলো লোকসানের জাহাজ। বোয়িং 777-300 মডেলকে এভিয়েশনের ভাষায় লং রেঞ্জ ওয়াইড বডি এয়ারক্রাফট বলা হয়, যার মানে হলো এটি দীর্ঘ আকাশপথ পাড়ি দেওয়ার জন্য ডিজাইন করা একটি বড় বিমান। এই এয়ারক্রাফট একটানা সর্বোচ্চ 15 থেকে 16 ঘন্টা উড্ডয়ন করতে পারে। বিশেষ পরিস্থিতিতে এটি 20 ঘন্টাও উঠতে সক্ষম।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে বোয়িং 777-300 ব্র্যান্ডের 4টি বিমান রয়েছে। এমন পরিস্থিতিতে আরও 14টি বোয়িং বিমান কেনার অর্থ হলো রাষ্ট্রের কোটি কোটি টাকা ভবিষ্যতে গচ্চা দেওয়ার সুবন্দোবস্ত করা। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এতগুলো বিমান কেনার সামর্থ্য বাংলাদেশের আছে কি না। বর্তমানে একটি বোয়িং এর দাম 950 থেকে 1200 কোটি টাকা। বিশাল অঙ্কের এই টাকা আসবে কোত্থেকে? তাছাড়া বিমানের রুট ঠিক না করে, কারিগরি মূল্যায়ন না করে, প্রয়োজনীয় সংখ্যক প্রকৌশলী, বৈমানিক, বিমানবালা প্রভৃতি রিক্রুট না করে কিভাবে 14টি বিমান অর্ডার করেছিল ইউনূসের সরকার, আর সেটি অক্ষরে অক্ষরে পালন করতে যাচ্ছে বিএনপি সরকার। দৈনিক কালের কণ্ঠের খবরে বলা হয়েছে, দেশের অর্থনীতিতে চলছে টানাটানি, তহবিল সংকটে বাড়ছে ধার কর্য, জ্বালানি তেল, বিদ্যুৎ, গ্যাসের জন্য চারদিকে হাহাকার। এই সংকটকালে খোদ সরকারি যখন সর্বস্তরে কৃচ্ছ সাধনে জোর দিয়েছে, তখন চলছে যুক্তরাষ্ট্র থেকে 14টি বোয়িং কেনার আয়োজন। দেশের অর্থনীতির দুঃসময় এমন বিলাসী কেনাকাটা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা মনে করেন, একদিকে জ্বালানি সংকটে যানবাহন স্থবির, ডিজেলের অভাবে কৃষকের সেচ পাম্প চলে না, অন্যদিকে সরকারি মিতব্যয়িতার ঘোষণা জারি রেখে এমন ব্যয়বহুল কেনাকাটা সরকার নীতির সঙ্গে সাংঘর্ষিক। তৃতীয় প্রশ্ন হলো, যে বোয়িং এর এক্সিডেন্ট রেট সবচেয়ে বেশি, সেটি কেন কিনছে বাংলাদেশ? অন্তর্বর্তী সরকার বোয়িং কেনার আগে কারিগরি কমিটির সাথে কোনো আলোচনাই করেনি। একটা সময় ছিল যখন বোয়িং কোম্পানির বিমানগুলোকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ বিমান মনে করা হতো। কিন্তু বোয়িং 737 ম্যাক্স এবং 787 ড্রিমলাইনার উড়োজাহাজের উৎপাদন প্রক্রিয়া নিয়ে অনেক দিন ধরেই কাজ করায় বোয়িং। 2018 এবং 2019 সালে বোয়িং 737 ম্যাক্সের দুটি মর্মান্তিক দুর্ঘটনায় 346 জনের মৃত্যু হয়। তারপর থেকে এই ধরনের বিমানে মারাত্মক নিরাপত্তার ত্রুটি নিয়ে বিশ্বব্যাপী প্রশ্ন ওঠে। 2025 সালের জুনে ভারতের আহমেদাবাদে একটি বোয়িং 787 ড্রিমলাইনার দুর্ঘটনায় 241 জনের মৃত্যু বোয়িং এর সুনামকে প্রশ্নবিদ্ধ করেছে। বিভিন্ন সময় হুইসেল ব্লোয়াররা বোয়িং এর উৎপাদন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। কোম্পানিটির অপারেশনাল অদক্ষতা আর উৎপাদন বিলম্বের জন্য এখন বেশিরভাগ দেশই বোয়িং বিমান কিনতে চায় না। সে তুলনায় এয়ারবাসকে অনেক বেশি নির্ভরযোগ্য মনে করা হয়। 2023 সালের শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ বিমান 10টি এয়ারবাস কেনার প্রতিশ্রুতি দিয়েছিল, যা ইউরোপীয় দেশ ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অংশ ছিল। ফরাসি প্রেসিডেন্ট মাক্রো নিজেই এই বিষয়টি সামনে এনেছিলেন, কিন্তু সেই চুক্তিকে হিমঘরে পাঠিয়ে দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। আর তাতে সরাসরি মন্তব্য করেছেন বাংলাদেশ নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত, বলেছিলেন ইউরোপীয় দেশ থেকে এয়ারবাস না কিনলে ইইউ এর সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি গত বছরের 4 নভেম্বর ইইউভুক্ত 4টি দেশের রাষ্ট্রদূত ঢাকায় এয়ারবাসের পক্ষে শোডাউন করেছিলেন। দেশের নানামুখী সমালোচনা আর আন্তর্জাতিক মহলে বন্ধু হারানোর শঙ্কা সত্ত্বেও তারেক রহমানের সরকার শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার পথেই হাঁটছেন। প্রশ্ন হলো, সবার আগে বাংলাদেশ নীতি থেকে কি বিএনপি সরে আসলো, নাকি সরে আসতে বাধ্য হলো? যদি তাই হয়, তাহলে $মিলিয়ন প্রশ্ন হলো, কেন এই সরে আসা? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।